এর এই অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি হেমনাথ সরকার, সহকারী শিক্ষক, পলাশপোলা আদর্শ উচ্চ বিদ্যালয়। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আজকে আমরা অষ্টম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র অর্থাৎ বাংলা ব্যাকরণ থেকে সপ্তম পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা এখন সবাই প্রস্তুত আছো। তাহলে আজকে আমরা এখন আমাদের মূল আলোচনায় চলে যাই। আমরা সাধারণত যখন কথা বলি, কথা বলার মাধ্যমে আমরা কি করি? আমাদের মনের ভাব প্রকাশ করি। আমরা এই যখন কথা বলি, কথা বলার মাধ্যমে মনের ভাব প্রকাশ করি। এই কথা বলি মানে কি? একটি বাক্যের প্রয়োগ ঘটাই। এই বাক্য প্রয়োগ করে কী হয়? আমাদের যে মনে কথা আছে আরেকজনের কাছে ব্যক্ত করি। কিন্তু আমরা যখন কথা বলি, আমরা একটি বাক্য কিন্তু এক নিঃশ্বাসে উচ্চারণ করতে পারি না। এজন্য বাক্যের মধ্যে বা শেষে মানুষের থামতে হয়। কিন্তু এই যে থেমে কথা বলা, এই থেমে কথা বলার মধ্যেও কিন্তু একটা ধারাবাহিকতা রয়েছে। কারণ আমরা নিয়ম ছাড়া কোনো কিছু চলতে পারি না। সব কিছুর মধ্যে একটা নিয়মের ধারাবাহিকতা রয়েছে। কোনো একটি বাক্যের অর্থ ঠিক ঠিক বোঝানোর জন্য বাক্যের মধ্যে মানে এক বা একাধিক জায়গায় থামতে হয়। বাক্যের শেষে তো অবশ্যই থামতে হয়। এই থেমে কথা বলার যে সাধারণ নিয়ম বা সাধারণ নাম, সেটা হলো বিরাম চিহ্ন। আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের বিরাম চিহ্ন নিয়ে। তাহলে আজকে আলোচনার বিষয় কি? বিরাম চিহ্ন। এই বিরাম চিহ্নের আরও দুটো নাম আছে। একটা হলো কি জ্যোতি চিহ্ন বা ছেদ চিহ্ন। কী নাম বললাম? জ্যোতি চিহ্ন বা ছেদ চিহ্ন। ছেদ চিহ্ন। এখন আমরা দেখব বিরাম চিহ্ন কি। বাক্যের অর্থ সুস্পষ্টভাবে অর্থাৎ সঠিকভাবে বোঝানোর জন্যে বাক্যের মধ্যে আবেগ, জিজ্ঞাসা ইত্যাদি বোঝানোর জন্য বাক্যের যে প্রয়োগ, এই প্রয়োগ দেখাতে বাক্যের মধ্যে যেসব সাংকেতিক চিহ্ন বা বিরাম বোঝাতে যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, বিশেষ করে লেখার ক্ষেত্রে বিরাম বোঝাতে যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে সাধারণত বিরাম চিহ্ন বলে। আমরা যদি বিরতিহীনভাবে কথা বলি তাহলে কি হয়? কোন একটি বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বা সঠিকভাবে অনেক সময় পরিলক্ষিত হয় না বা অর্থের ব্যাঘাত ঘটে। যদি আমরা একটানে কথা বলি, যদি কোনো বিরাম চিহ্ন ব্যবহার না করি, এমন হতে পারে যে আমি একটু উদাহরণ লিখি যে এখানে ময়লা ফেলিবেন না, ফেলিলে 50 টাকা জরিমানা। শিক্ষার্থীরা লক্ষ্য করো, যদি আমি এই বাক্যটির মধ্যে কোথাও কোনো বিরাম চিহ্ন ব্যবহার না করি, তাহলে আমি যে কথাটি বলতে চেয়েছি বা বোঝাতে চেয়েছি সেটা অর্থ না বুঝিয়ে অন্য কোনো অর্থ বা বিপরীত অর্থ বা সাংঘর্ষিক কোনো অর্থ বোঝাতে পারে। যেমন আমি যদি এই বাক্যটিতে যদি আমি এই নার পরে কমা দেই, অর্থাৎ নার পরে কোনো বিরাম চিহ্নের ব্যবহার করি, তাহলে বাক্যটি অর্থ দাঁড়ায় এখানে ময়লা ফেলিবেন না, ফেলিলে 50 টাকা জরিমানা। অর্থাৎ এটি একটি বিধিনিষেধ বলা যেতে পারে। অর্থাৎ এখানে কোনো একটি জায়গার কথা বলা হচ্ছে যেখানে ময়লা ফেললে 50 টাকা জরিমানা হবে, এমন কিছু বোঝানো হচ্ছে। কিন্তু আমি যদি এই বিরাম চিহ্নটি এখানে না দিয়ে যদি এখানে লিখি, তাহলে অর্থ বোঝাচ্ছে কি? এখানে ময়লা ফেলিবেন, না ফেলিলে 50 টাকা জরিমানা। তাহলে কি হয়? আমরা যে কথাটি বলতে চাইছি
সেটি কিন্তু না বুঝে বিপরীত বা সাংঘর্ষিক কোনো অর্থ প্রকাশ করছে। তাহলে একটি বাক্যের মধ্যে সঠিক স্থানে বা যথাস্থানে বিরাম চিহ্ন ব্যবহারের খুব প্রয়োজন আছে, তা না হলে বক্তার মনোভাব বা লেখকের মনোভাব সঠিকভাবে প্রকাশিত হয় না। তাহলে আমরা বাক্যে বিরাম চিহ্নের সঙ্গে কী বলতে পারি? লিখিতভাবে, অর্থাৎ বক্তা যখন লিখিতভাবে কোনো মনোভাব প্রকাশ করবে, তাহলে আমার সঙ্গে বলতে পারি এরকম: লিখিতভাবে মনোভাব প্রকাশের ক্ষেত্রে বিরাম বোঝাতে আমরা যে সমস্ত সাংকেতিক চিহ্ন ব্যবহার করি তাকে বিরাম চিহ্ন বলে, বা জ্যোতি চিহ্ন বলে, বা ছেদ চিহ্ন বলে। আমি সংজ্ঞাটা কি বললাম? লিখিতভাবে মনের ভাব প্রকাশের ক্ষেত্রে বিরাম বোঝাতে আমরা যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করি তাকে বিরাম চিহ্ন বলে। অর্থাৎ যখন কোনো একটি বাক্য আমরা লিখব, এই বাক্যের মধ্যে বিরাম বোঝাতে যেসব চিহ্ন ব্যবহার করা হয় তাকে বিরাম চিহ্ন বলে, বা জ্যোতি চিহ্ন বলে, বা ছেদ চিহ্ন বলে। ঠিক আছে? এবার আমরা একটু জেনে নেব বিরাম চিহ্ন সম্পর্কে, আরও বেশি জানবো, যেটা তোমাদের বইতে নেই, এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। তোমরা অনেকেই হয়তো এটা জানো, বা অনেকেই না জানতেও পারো। তোমরা কি জানো সর্বপ্রথম বিরাম চিহ্নের কে ব্যবহার করেছিলেন? আমি লিখে দিচ্ছি: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সর্বপ্রথম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বিরাম চিহ্নের সার্থক প্রয়োগ ঘটেছিলেন। এই জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিরাম চিহ্নের বা জ্যোতি চিহ্নের বা ছেদ চিহ্নের প্রবর্তক বলা হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সর্বপ্রথম 1847 সালে, কত সালে? 1847 সালে তিনি প্রথম বিরাম চিহ্নের ব্যবহার করেছিলেন। তিনি তার একটি অনুবাদ গ্রন্থ, কি গ্রন্থ? অনুবাদ গ্রন্থ, নাম হলো বেতাল পঞ্চবিংশতি। বেতাল পঞ্চবিংশতি। এই বেতাল পঞ্চবিংশতিতে তিনি তার দশম সংস্করণে সর্বপ্রথম সার্থকভাবে এই জ্যোতি চিহ্নের প্রয়োগ ঘটিয়েছিলেন। এর জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিরাম চিহ্নের প্রবর্তক বলা হয়। তোমাদেরকে আরও একটি বিষয় বলি, বাংলা ব্যাকরণে, শুধু বাংলা ব্যাকরণ না, যে কোনো ভাষার ব্যাকরণে সাধারণত কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়, যেমন ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব। এই বাক্যতত্ত্বের মধ্যে বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন নিয়ে আলোচনা হয়। বাক্যতত্ত্ব বা পদক্রম। তাহলে বাংলা ব্যাকরণের বাক্যতত্ত্ব বা পদক্রমে এই বিরাম চিহ্ন সম্পর্কে আলোচনা করা হয়। এবার আমরা দেখব যে কয়টি বিরাম চিহ্ন আছে এবং অর্থাৎ প্রকারভেদ। বিরাম চিহ্নের প্রকারভেদ নিয়ে যথেষ্ট মতভেদ রয়েছে।
সাধারণত যেটা ধরা হয় যে বিরাম চিহ্ন কয়টি, এর সঠিক উত্তর হিসাবে যেটা গ্রহণযোগ্য বাংলাদেশে, সেটা সাধারণত ধরা হয় 12টি। নবম এবং দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ বইতে আছে, এই বইতে কিন্তু 12টি বিরাম চিহ্নের ব্যবহার দেখানো হয়েছে। তবে অষ্টম শ্রেণীর এই যে বাংলা ব্যাকরণ বই, এখানে কিন্তু 13টি বিরাম চিহ্নের ব্যবহার আমরা দেখতে পাই। এবং অন্যান্য অনেক ব্যাকরণ বইতে আছে যেখানে 11টি বিরাম চিহ্নের ব্যবহার রয়েছে। এছাড়াও আরও কিছু বিরাম চিহ্নের ব্যবহার আমরা বিভিন্ন বইতে লক্ষ্য করি, কিন্তু সেটা আসলে খুবইটা গ্রহণযোগ্য না, বা তার ব্যবহারটা খুবই কম, এই জন্য হয়তো গ্রহণযোগ্য না। তবে আমরা 12টি বা 13টি, আমাদের বইতে আছে 13টি এবং যেটা গ্রহণযোগ্য 12টি, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখন আমি দেখো তোমাদেরকে একটা দেখাচ্ছি একটা চার্টের মাধ্যমে, যে এখানে আমি 13টি বিরাম চিহ্নের কথা বলেছি। সেই 13টি বিরাম চিহ্ন অর্থাৎ প্রথমে আছে কমা, প্রথমে আছে কমা বা পাদচ্ছেদ, কমা বা পাদচ্ছেদ, যে চিহ্নটা আমরা এভাবে ব্যবহার করি, কমা। 2 নাম্বার আছে কি সেমিকোলন বা অর্ধচ্ছেদ, সেমিকোলন, সেমিকোলন যেটা আছে এখানে একটা ফুল স্টপ, তারপর এই কমা, সেমিকোলন। 3 নাম্বার আছে দাড়ি বা পূর্ণচ্ছেদ, দাড়ি বা পূর্ণচ্ছেদ, অর্থাৎ বাক্যের শেষে আমরা একটা দাগ দেই, এটা দাড়ি। 4 নাম্বার আছে প্রশ্নবোধক চিহ্ন বা জিজ্ঞাসা চিহ্ন, প্রশ্নবোধক, প্রশ্নবোধক চিহ্ন, যেটা আমরা লিখি এইভাবে প্রশ্নবোধক চিহ্ন। 5 নাম্বার আছে বিস্ময় ও সম্বোধন চিহ্ন, বিস্ময় সূচক চিহ্ন, বিস্ময় সূচক চিহ্ন, অর্থাৎ এই যে দাঁড়িয়ে আছে ঠিক তার এরকম দিয়ে নিচে একটা ফোঁটা। তারপর আছে কোলন, 6 নাম্বার আছে কোলন, কোলন। 7 নাম্বার আছে কোলন ড্যাশ, অর্থাৎ এই কোলন ড্যাশ। 8 নাম্বারে কোলন ড্যাশ। ড্যাশ। 9 নম্বরে আছে উদ্ধৃতি চিহ্ন বা উদ্ধরণ চিহ্ন, উদ্ধরণ বা উদ্ধৃতি, উদ্ধৃতি এটা আছে। ড্যাশ চিহ্ন। 10 নম্বর আছে হাইপেন চিহ্ন, হাইপেন চিহ্ন, হাইপেন এটাকে বলা হয় সংযোজক চিহ্ন। কি বলা একটা আছে সংযোজক, সংযোজক চিহ্ন, হাইপেন চিহ্ন বা সংযোজক চিহ্ন। 11 নম্বর আছে ইলেক চিহ্ন, ইলেক বা লোপ বা ঊর্ধ্বকমা, একই নাম ঊর্ধ্বকমা। এটা এরকম উপরেই হয়, অর্থাৎ যেমন আমরা লিখি দুইটা না লিখে লিখি এরকম মাঝে মাঝে লিখি এই দুইটা, লোপ চিহ্ন। 12 আছে বন্ধনী বা ব্র্যাকেট চিহ্ন, যেমন আছে প্রথম ব্র্যাকেট আছে, দ্বিতীয় ব্র্যাকেট আছে, তৃতীয় ব্র্যাকেট আছে। আরও কিছু নাম, এছাড়া আরও কিছু নাম পাওয়া যায়, সেটা আমি তোমাদেরকে অবশ্যই বলবো। যেমন এগুলো ব্যবহার খুবই কম দেখা যায়, যেমন আমাদের দেখা যায় বিকল্প চিহ্ন। কি দেখা যায়? বিকল্প, বিকল্প। যেমন আমরা এমন লিখি যে রহিম অথবা করিম, সেক্ষেত্রে এরকম লিখি রহিম, এই অর্থাৎ বিকল্প, একটা দাগ দিয়ে এভাবে বিকল্প, রহিম অথবা করিম, এটা বিকল্প চিহ্ন। আরও কিছু চিহ্ন আছে, যেমন ধাতুর সাংকেতিক চিহ্ন, এটা ধাতু বোঝাতে ব্যবহৃত হয়। যেমন ধাতু সাংকেতিক চিহ্ন যেমন সেটা আছে এরকম
যেমন আমরা লিখি কারক, এই যে কারক শব্দটিকে যখন আমরা বিশ্লেষণ করি কেমন পাই? ক্রি ধাতু, ক্রি ধাতু নক প্রত্যয়, এই যে ধাতু চিহ্ন, তাহলে কি এটা ধাতু। তারপর আরও আছে পূর্ববর্তী রূপ বোঝাতে, যেমন পূর্ববর্তী, পূর্ববর্তী কোনো রূপ বোঝাতে যেমন আমরা এটা ব্যবহার করি এই পরবর্তী রূপ বোঝাতে, পরবর্তী রূপ বোঝাতে আমরা এটা ব্যবহার করি। তারপর আরও আছে সমান চিহ্ন, যেমন সমান চিহ্ন, এই আরও কিছু আছে যেটা সংক্ষেপণ বোঝাতে, যেমন সংক্ষেপণ, এগুলোর ব্যবহার খুবই কম বলে এগুলোর নাম অনেক বইতে নাই। সংক্ষেপণ যেমন আমরা এরকম একটা ফুল স্টপ দিয়ে সংক্ষেপণ বোঝাই, যেমন আমরা ডক্টর, ডক্টর এরকম না লিখে কী লিখি, যে ড দিয়ে একটা ফুল স্টপ দেই ডক্টর। আবার একে বলে এক ফুল স্টপ বা তিন ফুল স্টপ যখন দেই একে বলা হয় বিস্তারিত বা বর্জন চিহ্ন বলা হয়। এই ধরনের অনেক বিরাম চিহ্নের ব্যবহার আছে, কিন্তু যেটা মূলত ব্যবহার করা হয় বা সার্থকভাবে ধরা হয় 12টি বিরাম চিহ্ন। এই 12টি বিরাম চিহ্ন মনে রাখার অনেক কৌশল আছে এবং এর ব্যবহারটা আমরা একটু লক্ষ্য করব। এই যে চিহ্নগুলোর নাম আমি লিখেছি এবং আকৃতি বললাম, এখন দেখব এই বিরতিকাল, অর্থাৎ একটা বিরাম চিহ্নে কতক্ষণ থামতে হয়। একটু লক্ষ্য করো তোমরা, এখানে দেখতে পাচ্ছি আমরা দাড়ি, জিজ্ঞাসা চিহ্ন, বিস্ময় চিহ্ন, কোলন, কোলন ড্যাশ এবং ড্যাশ, এই 6টি বিরাম চিহ্নে 1 সেকেন্ড করে থামতে হয়। কয় সেকেন্ড করে? 1 সেকেন্ড করে থামতে হয়। তাহলে এই 6টিকে মনে রাখার জন্য একটা সূত্র করতে পারি আমরা। কি সূত্র করতে পারি? অর্থাৎ ওই 6টির জন্য একটি সূত্র, সূত্র বলতে এখানে ছন্দ, যাতে আমরা সহজে এটা মনে রাখতে পারি। কোলন ড্যাশ, এক সেকেন্ড দাঁড়াবি, অর্থাৎ আমি একটা সূত্র লিখলাম, বলছে কোলন ড্যাশ 1 সেকেন্ড দাঁড়াবি, অর্থাৎ কোলন ড্যাশ বলতে এখানে কোনো ব্যক্তির নামকে বোঝাচ্ছে এরকম, অর্থাৎ বলছে কোলন ড্যাশ 1 সেকেন্ড দাঁড়াবি। এখানে আমরা লক্ষ্য করবো 6টি আছে, এখানে 6টি বিরাম চিহ্ন আছে, দেখবো একটু। কোলন একটা আছে, কোলন 2 নম্বর আছে ড্যাশ, 3 নম্বর আছে, এই টোটাল মিলে একটা কি কোলন ড্যাশ। তাহলে আমরা কয়টা পেলাম? 3টা। এখানে আছে কোলন, কোলন ড্যাশ ড্যাশ, আমরা পেয়েছি কোলন, এই ড্যাশ আর টোটাল মিলে কোলন ড্যাশ। এবার আমরা দেখবো এটা দাঁড়াতে হয় কিন্তু থামতে হয়, বিরাম চিহ্ন আছে 1 সেকেন্ড, সূত্রের মধ্যে লক্ষ্য করতে হবে। তাহলে আমরা কয়টা পেলাম? 3টা। এখন দেখবো এখানে আমরা কয়টি পাই? দাঁড়াবি, অর্থাৎ দাঁড়া থেকে দাড়ি, দাঁড়া থেকে দাড়ি, তাহলে এটা কটা হলো? 4টা। এই যে বি, বিতে বিস্ময়, কটা হলো? 5টা। এই যে জিজ্ঞাসা চিহ্ন আছে 6টা। অর্থাৎ এই 6টি বিরাম চিহ্নের ক্ষেত্রে কি হয়? থামার কোনো দরকার নাই, এই সরি বলে আছে 1 সেকেন্ড করে থামতে হয়। অর্থাৎ এখানে লেখাই আছে সূত্রে 1 সেকেন্ড, বলছে কোলন ড্যাশ 1 সেকেন্ড দাঁড়াবি। অর্থাৎ এই সূত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এই যে 6টি বিরাম চিহ্ন আছে, এই 6টি বিরাম চিহ্নের ক্ষেত্রে কোনো থামার প্রয়োজন যেটা আছে সেটা বলছে 1 সেকেন্ড। তাহলে আমরা কয়টি পেলাম? 12টির মধ্যে 6টি পেলাম, 12টির মধ্যে আমরা পেয়েছি 6টি। এবার আমরা দেখব থামতে হয় না কতগুলো, দেখা যাচ্ছে এখানে থামতে হয় না, লেখাচ্ছে কোনো রোগ বিরতির প্রয়োজন নেই, যেমন হাইফেন আছে, ইলেক চিহ্ন আছে, বন্ধনী চিহ্ন আছে 12টির মধ্যে। দেখি আমরা এর একটা সূত্র করা যায় কিনা। দেখা যাচ্ছে হইব, একটা সূত্র। আর আমরা একটা জিনিস দেখি সবসময়, বর্তমান সময় আমরা যারা ভাই আছে বা সমবয়সী আছে তাদেরকে বলি হাই ব্রো, এই শব্দটি ব্যবহার করি সম্বোধনে, হাই ব্রো। দেখি হাই, হাই ব্রো, দেখি 3টা পাই কিনা। 1 হ আছে, হতে হাইফেন, ইতে
ইলেক বা লোভ বা কি ঊর্ধ্বকমা বলেছিলাম, তাই না? একই নাম, ঊর্ধ্বকমা। কটা পেলাম? দুটো। ব্রো বা বয়া, বতে কি বন্ধনী, ব্রতে ব্র্যাকেট। তাহলে কটা হলো? 6 আর 3 9টা। আমরা কিন্তু 12টি বিরাম চিহ্নের মধ্যে 9টি বিরাম চিহ্ন সহজেই বুঝে গেছি যে এভাবে আমরা মনে রাখতে পারি। এবার আরও কি আছে? আরও দুটি আছে, দেখি আমরা সূত্রের মাধ্যমে শিখি। দেখো, লক্ষ্য করে এখানে সেমিকোলন, সেমিকোলন আছে, কমা আছে, আর কি বাকি আছে? 9টার মধ্যে কমা, সেমিকোলন, আর একটা কি বাকি আছে যেন? দেখি আমরা সূত্রের মাধ্যমে পেয়ে যাব। যেমন আমরা এক বলি, আমরা যখন এক বলি তখন অন্য ভাষার শব্দে এটা কিন্তু উচ্চারণটা অন্যরকম হয়। যেমন হিন্দিতে হয় এক, বা সঠিক করে বলতে গেলে অনেক সময় বিকৃত উচ্চারণ হয় বা অন্যরকম উচ্চারণ হয়। তো এককে যদি আমরা এরকমভাবে বলি উক, বিকৃত হয়ে যাওয়ার সময়। একটি সূত্র, উক, উক্তে উদ্ধরণ, উদ্ধরণ বা উদ্ধৃতি চিহ্ন, আর কতে কমা। এই উক বা এক, এখানে থামার প্রয়োজনটা কোথায়? কমার ক্ষেত্রে কি বলেছি? এক বলতে যে সময় লাগে, অর্থাৎ এই দুটো উদ্ধরণ এবং কমা এক বলতে যে সময় লাগে, এক বলতে যে সময় লাগে। তাহলে কটা পেলাম? 11টা পেয়ে গেছি। আর কি বাকি আছে? একটা সেমিকোলন। সেমিকোলন সূত্র আছে, যদি একটা জন্য সূত্রের কোনো দরকার নেই, এর জন্যে জাস্ট সেমিকোলন মনে রাখলে হবে। এই উক অর্থাৎ এই দুটো উদ্ধরণ এবং কমাতে উচ্চারণে যে সময় লাগে বা বলতে যে সময় লাগে ঠিক তার দ্বিগুণ সময় লাগবে। সেমিকোলন লাগবে, সেমিকোলন সমান দ্বিগুণ সময় লাগবে। সেমিকোলনে দ্বিগুণ সময় লাগবে। কিসের দ্বিগুণ? দ্বিগুণ সময়, অর্থাৎ উদ্ধরণ এবং কমার এই দুটোর দ্বিগুণ সময় লাগবে। আশা করি তোমরা এই 12টি বিরাম চিহ্ন সম্পর্কে বুঝতে পেরেছ। এবার আমরা দেখব এই বিরাম চিহ্নে বাক্যে কোথায় ব্যবহৃত হয়। এই বিরাম চিহ্ন সাধারণত বাক্যের মধ্যে এবং শেষে ব্যবহৃত হয়। বাক্যের শেষে যেসব বিরাম চিহ্ন ব্যবহৃত হয় তাদেরকে বলে প্রান্তিক বিরাম চিহ্ন। বাক্যের শেষে ব্যবহৃত হয় এমন বিরাম চিহ্ন আছে 3টা। শেষে ব্যবহৃত হয় 3টা। কি কি আছে? যেমন আছে দাড়ি, 2 নম্বর আছে জিজ্ঞাসা চিহ্ন বা প্রশ্নবোধক চিহ্ন, জিজ্ঞাসা চিহ্ন বা প্রশ্নবোধক চিহ্ন। আর একটা আছে বিস্ময় চিহ্ন, বিস্ময় চিহ্ন। এই জন্য এই 3 বিরাম চিহ্নকে কি বলা হয়? এই 3 বিরাম চিহ্নকে বলা হয় প্রান্তিক বিরাম চিহ্ন। কি নাম বললাম? প্রান্তিক, প্রান্তিক বিরাম চিহ্ন। এদেরকে কি বলা হয়? প্রান্তিক বিরাম চিহ্ন। এই প্রান্তিক বিরাম চিহ্নে আমরা বিভিন্ন বইতে একটু মতভেদ দেখতে পাই। যেমন কোনো কোনো ব্যাকরণ বইতে প্রান্তিক বিরাম চিহ্ন 4টি দেখানো হয়েছে। সেখানে অন্য একটি বিরাম চিহ্ন, যেমন সেখানে দেখা যাচ্ছে 4 নম্বর উদ্ধরণ চিহ্ন, যেমন এই চিহ্নটা, এই চিহ্নটা দেখানো হয়েছে। আবার কোনো কোনো বইতে দেখানো হয়েছে বর্জন চিহ্ন, যেমন এরকম, এই যে বর্জন চিহ্ন। কিন্তু এগুলো তেমন গ্রহণযোগ্য না বলে সাধারণত আমরা বোর্ড বইতে যেটা থাকি সেটা গ্রহণযোগ্য বলি। এর জন্য আছে আমাদের 3টা দাড়ি, প্রশ্নবোধক এবং জিজ্ঞাসা চিহ্ন। আজকে আমরা আলোচনা করব এই 3টা বিরাম চিহ্ন নিয়ে। আমরা আলোচনা করব আজকে 3টা বিরাম চিহ্ন নিয়ে। প্রথমে আলোচনা করব দাড়ি নিয়ে। এটা নিয়ে প্রথমে আলোচনা করব। তাহলে প্রথমে জানবো এই দাড়ি যে বিরাম চিহ্ন, এই বিরাম চিহ্নে কতটুকু সময় থামতে হয়। এখানে কি আছে? দাড়ি বা পূর্ণচ্ছেদ, এখানে থাকতে হয় 1 সেকেন্ড থামতে হয়, 1 সেকেন্ড পরিমাণ থামতে হয়।
বাক্যের পূর্ণ বিরতি বোঝাতে দাড়ি চিহ্ন ব্যবহৃত হয়। এবং আমরা যখন কথা বলি, বক্তার বা লেখকের মনোভাব যখন শেষ হয়ে যায়, অর্থাৎ পরিপূর্ণতা প্রকাশ পায়, তখন দাড়ি ব্যবহৃত হয়। যেমন আমি একটি বাক্য লিখি, যেমন কি বলা যেতে পারে, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড। অর্থাৎ আমার এখানে মনোভাবটা শেষ হয়ে গেছে, অর্থাৎ পূর্ণ বিরতি বোঝাচ্ছে। তাহলে কি হচ্ছে, শিক্ষা জাতির মেরুদণ্ড। আরও বলতে পারি, ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। আরও বলতে পারি, সদা সত্য কথা বলবে, সদা সত্য কথা বলবে। এরকম অনেক বাক্য বলা হতে পারে যার শেষে প্রান্তিক বিরাম চিহ্ন দাড়ি ব্যবহৃত হয়। যেমন যদি বলি, শেখ মুজিব আমাদের জাতির পিতা, শেখ মুজিব আমাদের জাতির পিতা। আরও অনেক বাক্য বলতে পারি, যেমন বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছিল, এরকম বাক্য বলতে পারি। এরকম বাক্যের শেষে কী হয়, এই প্রান্তিক বিরাম চিহ্ন দাড়ি হয়। এবার আমরা দেখব 2 নম্বর কি ছিল, জিজ্ঞাসা চিহ্ন বা প্রশ্নবোধক চিহ্ন। কি ছিল? জিজ্ঞাসা চিহ্ন বা প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন। কোনো বাক্যে সাধারণত কোনো কিছু জিজ্ঞাসা করা বোঝাতে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহৃত হয়। অর্থাৎ বক্তা যখন কোনো কিছু জিজ্ঞাসা করবেন বা জানতে চাইবেন, তখন জিজ্ঞাসা চিহ্ন ব্যবহৃত হয়। যেমন আমরা বলি, তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি কোথায়? এরকম। বা যদি বলি, অনলাইন ক্লাস কত তারিখ থেকে শুরু? অনলাইন ক্লাস কত তারিখ থেকে শুরু? অর্থাৎ কোনো কিছু দেখাচ্ছে, এই বাক্যগুলোর মধ্যে কোনো কিছু জিজ্ঞাসা করা পড়ছে। যেমন তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? অনলাইন ক্লাস কত তারিখ থেকে শুরু? অর্থাৎ বক্তা কোনো কিছু জিজ্ঞাসা করছেন, এরকম ধরনের। আরও আমরা বলতে পারি, যেমন যদি বলি, তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? জিজ্ঞাসা। বা তুমি ভাত খেয়েছো? তুমি ভাত খেয়েছো? অর্থাৎ এই বাক্যের মধ্যে কী বোঝাচ্ছে? কোনো কিছু জিজ্ঞাসা বোঝাচ্ছে। এই জন্য বাক্যের শেষে কী হয়? জিজ্ঞাসা চিহ্ন হয়। এই জন্য এদের জিজ্ঞাসা চিহ্নকে বলা হয় প্রান্তিক বিরাম চিহ্ন। 3 নম্বর আছে বিস্ময় চিহ্ন। 3 নম্বর আছে কি? বিস্ময় চিহ্ন। বিস্ময় চিহ্ন অনেক বইতে আছে, বিস্ময় ও সম্বোধন চিহ্ন। বিস্ময় ও সম্বোধন চিহ্ন। বিস্ময় এবং সম্বোধন চিহ্ন কোনো কোনো বইতে আছে শুধু বিস্ময় চিহ্ন। এই বিস্ময় এবং সম্বোধন চিহ্নের পরে কি হয়? একটি বিরাম চিহ্ন হয়। দেখা যাক সেই বিরাম চিহ্নটা বলছে আমরা প্রান্তিক বিরাম চিহ্ন। আমরা উদাহরণের মাধ্যমে এটা লক্ষ্য করব। বিস্ময় বলতে যেমন বোঝায় হৃদয় আবেগ। হৃদয় আবেগ বলতে যেমন আমরা কি বুঝি?
যেমন বুঝি ভয়, ঘৃণা, আনন্দ, দুঃখ, শোক, এরকম এগুলো আমাদের হৃদয় আবেগ। কি বললাম তাহলে হৃদয় আবেগ বোঝাতে? হৃদয় আবেগ প্লাস কি এই সম্বোধন, এই দুটো পরে কি হয়? বিস্ময় চিহ্ন বসে। এবং বিস্ময় চিহ্নটা কোথায় বসে? বাক্যের শেষে। আমরা একটু লক্ষ্য করি, যেমন আমরা একটা বাক্য লিখি ভয়, ভয় দিয়ে একটা বাক্য লিখি ভয়, যেমন ওরে বাবা, এই যে বিস্ময় চিহ্ন, ওরে বাবা বাঘ এলো রে, বা এরকম লিখি ওরে বাবা কত বড় সাপ, কত বড় সাপ। তাহলে কি লিখলাম? ভয় বোঝাচ্ছে, ওরে বাবা কত বড় সাপ, একটা বিস্ময়। যেমন আরও লিখতে পারি পালাও পালাও পালাও, পালাও পালাও বাঘ, বিস্ময়। তাহলে কি হতো? ঘৃণা, আবার ঘৃণা দিয়ে একটা বাক্য লিখি ঘৃণা, যেমন ছিছি ছিছি এমন কাজ তুমি কিভাবে করলে, কিভাবে এমন কাজ তুমি কিভাবে করলে। তারপর কি আছে? ভয়, ঘৃণা, আনন্দ। যেমন আনন্দ বোঝায়, যেমন কি লিখতে পারি? আহা কি চমৎকার দৃশ্য, কি চমৎকার দৃশ্য। আমরা কোনো ভালো দৃশ্য দেখে এরকম বলি, হ্যাঁ কি চমৎকার দৃশ্য, কি মনোরম দৃশ্য, কি চমৎকার দৃশ্য। আবার বিস্ময় বোঝাতে সরাসরি, যেমন বিস্ময় এরকম লিখি বিস্ময়, বিস্ময় বোঝাতেও যেমন কি অবাক কাণ্ড, কি অবাক, কি অবাক কাণ্ড। অর্থাৎ বিস্ময় বোঝাতেও এই বিস্ময় চিহ্ন ব্যবহৃত হয়, সেটা বাক্যের শেষে এই চিহ্ন হয়। তাহলে কি বললাম? ভয় বলেছি, ঘৃণা বলেছি। এবার আমরা দেখো দুঃখ দেখবো, বিস্ময় দেখলাম। এবার আনন্দ দেখেছি, আমরা আনন্দের একটা বাক্য লিখেছি, আর কি চমৎকার দৃশ্য, এটা আনন্দের বাক্য, আনন্দ দেখলাম। বিস্ময়, এবং দেখবো দুঃখ, দুঃখ বোঝাতেও বিরাম চিহ্ন ব্যবহৃত হয়, যেমন যেমন হাই হাই ছেলেটি এতিম হয়ে গেল গো, এতিম হয়ে গেল, এতিম হয়ে গেল গো। তাহলে কি আছে? বিরাম চিহ্নের ব্যবহৃত আছে, প্রান্তিক বিরাম চিহ্ন, অর্থাৎ বাকি শেষে এটি ব্যবহৃত আছে। যেমন দুঃখ আর শোক বোঝাতে, যেমন শোক, সেখানেও বিরাম চিহ্ন ব্যবহৃত হয়। যেমন আমরা লিখি হাই হাই আমার সর্বনাশ, সর্বনাশ হয়ে গেল গো। এরকম ধরনের বাক্যে কি হয়? শেষে বিরাম চিহ্ন ব্যবহৃত হয়, এবং যে সম্বোধন করা হয় তারপরেও বিরাম চিহ্ন ব্যবহৃত হয়। আরও কিছু আছে সম্বোধনের পরে বিরাম চিহ্ন ব্যবহৃত হয়। যেমন আমরা বলি কাউকে সম্বোধন করি, যেমন মহারাজ, মহারাজ এ আশ্রম মৃগ, আশ্রম মৃগ, একে বধ করবেন না। এটা শকুন্তলার একটা ডায়লগ। শকুন্তলা এই উপাখ্যানে এই ডায়লগটা আছে, মহারাজ এ আশ্রম মৃগ, একে বধ করবেন না। আরও আছে, যেমন লিখতে পারি আমি
জননী আজ্ঞা দাও মোরে ওরে যায় রণস্থলে, যায় রণস্থলে। এই ধরনের বাক্যের ক্ষেত্রে এই বিশেষ চিহ্ন ব্যবহৃত হয়। তাহলে আমরা দেখতে পেলাম দাড়ি জিজ্ঞাসা চিহ্ন বা প্রশ্নবোধক চিহ্ন এবং বিষয় বা সম্বোধন চিহ্নের পরে এই যে চিহ্নগুলো হয়, এই চিহ্ন বা এই তিনটি বিরাম চিহ্নকে বলা হয় প্রান্তিক বিরাম চিহ্ন। এগুলো সাধারণত বাক্যের শেষে ব্যবহৃত হয়, এই জন্য এদেরকে প্রান্তিক বিরাম চিহ্ন বলা হয়। কিন্তু আধুনিক নিয়মে এই যে সম্বোধন পদ বা সম্বোধন শব্দ এরপরে কিন্তু কমা হয়। যেমন আমি যদি বলি রহিম, যদি বলি রহিম কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ, অর্থাৎ রহিমকে সম্বোধন করা আছে, এই জন্য রহিমের পরে কমা হয়। আধুনিক নিয়মে সম্বোধনের পরে কমা হয়। তো আজকের এই ছিল আমাদের আলোচনা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা আগামী ক্লাসে যে বাকি যে বিরাম চিহ্ন আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এর জন্য তোমাদেরকে আজকের আমি বাড়ির কাজ দিয়ে যাচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে এগুলো অবশ্যই অনুশীলন করবে, তাহলে খুব ভালোভাবে বিরাম চিহ্ন সম্পর্কে তোমরা জানতে পারবে। বাড়ির কাজটি হচ্ছে এই যে আমি উপকরণের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যে 13টি বিরাম চিহ্ন, অর্থাৎ বিরাম চিহ্নগুলোর নাম, বিরাম চিহ্নের নাম এবং সময়কাল, অর্থাৎ সময়কাল বলতে বিরতিকাল, বিরতিকাল অনুশীলন করা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আগামী ক্লাসে তোমাদের সাথে বিরাম চিহ্নের বাকি অংশ নিয়ে আলোচনা হবে। সে আশায়, সে প্রত্যাশায় সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।